আমরা এই ভদ্রলোক চিনি, ঠিক আছে? হু ইজ দিস পার্সন? নামটা জানিস? নাম জানিস? নামটা তো লেখা আছে, সেটা তো বলতে পারা উচিত। নেম ইজ রিটেন, ব্রুনো লাতোর। He was a French philosopher and anthropologist. He died on 9th of December, just for the minute. 9th of October, 2022 he died. এর কথা আমরা যে খুব বেশি আলোচনা করব তা নয়, কিন্তু এর একটা বই আমি তোদের সঙ্গে একটু দেখাতে চাই। We have never been modern, সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। This is a book by Bruno Latour, which is very famous and very readable. তোমরা নিজেরাও চাইলে পড়তে পারো। It's very readable. আমি আজকে এই বই এবং ব্রুনো লাতোরের কথা কেন বলছি? One reason is to make you understand that ব্রুনো লাতোর just died, কদিন আগে মারা গেছে। সো আমাদের তার কথাটা মনে করা উচিত, being an anthropologist. উনি ফ্রান্সের লোক ছিলেন। ওনাকে মূলত ফ্রেঞ্চ ফিলোসফার হিসেবেই কনসিডার করা হয়। ওনার বেশ কিছু ভালো ভালো বই আছে। একটা বই হচ্ছে Pandora's Hope. This is another brilliant book by Bruno Latour. এই বইগুলো ওরা কখনো পড়িস, very interesting books. And he talked about modernity and he argued on his book that we have never been modern. এই বইটাতে উনি দেখাতে চেয়েছেন যে how artificial the divisions of different issues are. সেটা বলতে গিয়ে উনি একটা উদাহরণ দিয়েছেন, his book called We Have Never Been Modern, the example of ozone hole. ওজোন লেয়ার আমরা জানি, we have a ozone layer which protects us from ultraviolet rays. Very good. So he talked about the issue of ozone layer and he argues that if we talk about ozone layer, we can talk about ozone layer at different levels. ওজোন স্তর যে ভেঙে যাচ্ছে, এই ব্যাপারটাকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভাবতে পারি। কীরকম? ওয়ান অ্যাঙ্গেল মে বি দ্য ভেরি কেমিক্যাল অ্যান্ড সাইন্টিফিক অ্যাঙ্গেল, যে কী ঘটনা ঘটছে ইন আওয়ার আর্থ দ্যাট ওজোন ইজ ডিপ্লিটিং, তাই তো? এটা একটা বিষয় হতে পারে। আর কি হতে পারে? আমরা এরকমভাবে ভাবতে পারি যে ইফ ওজোন লেয়ার ইজ ডিপ্লিটিং, দেন হোয়াট শুড উই ডু অ্যাজ এ হিউম্যান বিং টু প্রোটেক্ট আওয়ার ওয়ার্ল্ড? আমাদের পৃথিবীকে বাঁচানোর জন্য আমাদের কী করা উচিত? যেই মুহূর্তে আমি প্রশ্নটা করব, সেই মুহূর্তে কী কী বিষয় এর মধ্যে ঢুকে পড়বে? সায়েন্স, অ্যাডমিনিস্ট্রেশন, টেকনোলজি, পাবলিক অ্যাওয়ারনেস, এরকম অনেকগুলো বিষয় ঢুকে পড়বে, তাই না? তার মানে হচ্ছে যে ধর একজন পলিটিক্যাল লিডার, রাজনৈতিক নেতা, হু গট ইলেক্টেড বাই ডেমোক্রেসি, ডেমোক্রেটিক সিস্টেমে সেই ইলেকশন হয়েছে, সে ওজন নিয়ে কতটা সচেতন হবে সেটা কিসের ওপর ডিপেন্ড করবে? হাউ মাচ কনসিয়াস দ্যাট ইন্ডিভিজুয়াল উইল বিকাম রিগার্ডিং দ্য ডিপ্লিশন অফ ওজন লেয়ার, হোয়াট উড বি দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর মেকিং হিম কনসিয়াস? তাকে সচেতন করার জন্য কী কী ফ্যাক্টর থাকতে পারে বলে মনে হয়? পাবলিক অ্যাওয়ারনেস দিয়ে কি একজন নেতা কনসিয়াস হবে? থিঙ্ক অ্যাবাউট আওয়ার কান্ট্রি, আমাদের দেশের নেতাদের যাদেরকে আমরা দেখতে পাই, what can be what are the factors that can make a person aware about ozone depletion if that person is a leader? আমি লিডার কেন বলছি? বিকজ he would be the decision maker, তাই না? he or she would be the decision maker. So আমাদের দেশে আমরা জানি environmental concern is not that important even today, তাই তো? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট খোঁচা না মারা পর্যন্ত নাথিং রিয়েলি হ্যাপেন্স। তো কী হলে পরে এরা কনসিয়াস হতে পারে?
পিপল বিকাম অ্যাওয়্যার অ্যান্ড ওজন ডিপ্লিশন যদি একটা ইলেকটোরাল ইস্যুতে পরিণত করা যায় তাহলে ইট উইল বিকাম আ ফ্যাক্টর, যে কারণে একজন রাজনৈতিক নেতা নড়ে চড়ে বসতে পারে। হোয়াট ক্যান বি দ্য আদার রিজন? কারণ ইন্ডাস্ট্রির লোকজন যদি বলে যে না, ওজন ডিপ্লিশন হলে পরে তো আলটিমেটলি আমারও লস, তাহলে ইন্ডাস্ট্রিয়াল যারা বড় বড় কর্পোরেশনস রয়েছে তারা প্রেশারাইজ করতে পারে, দে ক্যান ক্রিয়েট এ প্রেশার, তাই না? সাধারণত উল্টোটাই হয়, বিকজ ইন্ডাস্ট্রিয়ালিস্ট দে আর ইন্টারেস্টেড ইন শর্ট টার্ম আর্নিং, তারা কত কম সময়ে কত বেশি উপার্জন করতে পারে, দ্যাট ইজ দেয়ার প্রাইমারি ইন্টারেস্ট। সাধারণত উল্টোটাই হয়। তার মানে আমি এই উদাহরণটা কেন দিলাম, কারণ এই যে ধর অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্স, সায়েন্স, টেকনোলজি, জেনারেল অ্যাওয়ারনেস, এগুলো যদি প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা সেক্টর হিসাবে ভাবার চেষ্টা করি, ইফ উই কনসিডার অল দিজ আর ডিফারেন্ট সেপারেট সেক্টরস which we are so used to, আমরা সাধারণত এরকমভাবেই ভাবতে অভ্যস্ত, তাহলে এরকম হতেই পারে যে একজন সায়েন্টিস্ট সে ভীষণ নিরলস বিজ্ঞান চর্চা করছে, সে খুব চেষ্টা করছে ওজন লেয়ারকে কী করে আটকানো যায় তার একটা পদ্ধতি বার করার জন্য, কিন্তু সেই পদ্ধতিটা যতক্ষণ না পর্যন্ত সোসাইটি অ্যাকসেপ্ট করবে তার কোনো মানে নেই। ভালো করে বল, আছে না নেই মানে? না, সি ফর এক্সাম্পল, এরকম কেউ বলতেই পারে যে আমাদের পৃথিবীতে আসলে বিজ্ঞান বেশি দরকার সিনেমা বানানোর লোকের চাইতে। আমরা সাধারণত তাই ভাববো যে সিনেমা তো পরে আসবে, সিনেমা পরে আসলে চলে, উই নিড মোর সায়েন্টিস্ট, উই নিড মোর সায়েন্টিফিক ডিসকভারি, উই নিড মোর সায়েন্টিফিক থিঙ্কিং রাদার দ্যান মুভি। তো সায়েন্টিস্টরা কী করতে পারে? সায়েন্টিস্টরা চাইলে ডাইনোসর বানাতে পারে, কিন্তু ডাইনোসর বানানোটা যে সঠিক হবে না সেটা স্পিলবার্গ আগেই বলে দিয়েছে। এইখানে ব্যাপারটা দাঁড়িয়ে আছে। অর্থাৎ এই প্রত্যেকটা সেক্টর যেগুলো আমি বলছি সেগুলো অ্যাপারেন্টলি আলাদা মনে হলেও সেগুলো সত্যিই আলাদা, এবং আলাদা আলাদা ডিসিপ্লিনের পার্ট, আলাদা আলাদা বিষয়ের পার্ট হলেও সেগুলোর ভেতরে ইন্টার কানেক্টেডনেস রয়েছে। অল দিজ আর বেসিক্যালি কানেক্টেড। ব্রুনো লাতুর সেইটা বলতে চাইছেন তার এই উই হ্যাভ নেভার বিন মডার্ন বইটাতে, এবং তিনি বলছেন মডার্নিটি বলতে আমরা আজকের দুনিয়ায় যেটা বুঝি সেটা ইজ বেসিক্যালি আর রাদার রিসেন্ট ফেনোমেনা, একটা অত্যন্ত সে অর্থে দেখতে গেলে সমসাময়িক ঘটনা। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে এই মডার্নিটির সঙ্গে কোথাও একটা কোনো বিষয়কে স্পেশালাইজড ওয়েতে ভাগ করে করে বোঝার সম্পর্ক আছে। মানে ধরো আমি যদি বলি যে আচ্ছা ওজন লেয়ারটা না হয় একটু অন্যরকম এক্সাম্পল মনে হচ্ছিল, আমি লাতুরের থেকে সরাসরি নিয়েছি বলে মনে হতে পারে তোমাদের। ধরো আমি বললাম ফ্যামিলি, ইউ নো হোয়াট ইজ ফ্যামিলি, উই অল লিভ ইন ফ্যামিলি, রাইট? তো আমরা অ্যানথ্রোপোলজিতে কীরকমভাবে পড়ছি? ফ্যামিলি পড়ছি, ম্যারেজ পড়ছি, কিনশিপ পড়ছি। আমার ধারণা মৌমিতা ম্যাডাম অলরেডি পড়াচ্ছেন। এই তিনটেকে আমরা আলাদাভাবে পড়া এবং বোঝার চেষ্টা করছি, তাই না? কিন্তু এই তিনটে কি আসলে আলাদা? ফ্যামিলি তৈরি হবে যদি ম্যারেজ না হয়, এবং ম্যারেজ কীরকম হবে তার উপরে ডিপেন্ড করবে ফ্যামিলি কীরকম তৈরি হবে, তার উপরে নির্ভর করবে কিনশিপ প্যাটার্ন কীরকম হবে। তাহলে আমি এইগুলোকে আলাদা করে ভাবছি কেন? এই আলাদা করে একটা কোনো ঘটনা যেটা আসলে বহুবিধ ঘটনার সংমিশ্রণে তৈরি হচ্ছে, সেইটাকে আলাদা করে বোঝার সঙ্গে রাইজ অফ মডার্নিটির একটা সম্পর্ক রয়েছে। এবং তিনি বলছেন, ব্রুনো লাতুর বলছেন যে এই মডার্নিটি তৈরি করার জন্যে যে জিনিসটা সবচেয়ে বেশি দায়ী তার নাম হচ্ছে কনস্টিটিউশন বা সংবিধান। উই নো উই হ্যাভ এ কনস্টিটিউশন, রাইট? আমার দেশের একটা সংবিধান আছে, সেই সংবিধানের অনেকগুলো আর্টিকেল আছে, তাতে বলা আছে কী কী তুমি করতে পারো, কী কী তুমি করতে পারো না, তোমার কী কী অধিকার আছে এই দেশের নাগরিক হিসেবে, এবং তোমার কী কী রেসপন্সিবিলিটি আছে এই দেশের নাগরিক হিসেবে, এরকম অনেক কিছু ওখানে কোডিফাইড ওয়েতে রয়েছে। সো লাতুর ইজ সেইং দ্যাট দিস কনস্টিটিউশন ইজ দ্য টেক্সট অফ মডার্নিটি। এবারে আমরা চলে আসি এই ইন্টার কানেক্টেডনেসের জায়গাগুলোতে। আই ওয়াজ টকিং অ্যাবাউট ফ্যামিলি, পরিবার নিয়ে কথা বলছিলাম। সেটা বলতে গিয়ে আমি বললাম যে পরিবারের সঙ্গে ম্যারেজের সম্পর্ক রয়েছে, কিনশিপের সম্পর্ক রয়েছে, এবং বাকি দুনিয়াটারও আসলে সম্পর্ক রয়েছে। কীরকমভাবে রয়েছে যদি আমি প্রশ্ন করি, তুমি কিসে আসো কলেজে?
আজকে কিসে এলি? হেঁটে। আচ্ছা, তুই হেঁটে, সবাই হেঁটেই আসছে। আচ্ছা, বাড়ি যাস কীভাবে তুই? ট্রেনে। ট্রেন। আচ্ছা, ট্রেনে যখন নাকি তুই বাড়ি যাস তখন টিকিট কাটিস? টিকিট কাটিস তো ট্রেনে ওঠার আগে, নাকি টিকিট ছাড়া? টিকিট। ওকে, ফাইন। সো টিকিট কাটার সময় কাউন্টারে কী বলিস? নিশ্চয়ই এরমভাবে বলিস না যে একটা বর্তমানের টিকিট আমাকে দেওয়া হোক। নিশ্চয়ই এরমভাবে বলিস দাদা একটা টিকিট দেবেন বর্তমানে, বা কাকু একটা টিকিট দেবেন বর্তমানে। তো একটা লোককে তুই কাকু ডাকছিস না দাদা ডাকছিস, এটা কিসের উপর ডিপেন্ড করছে? সে লোকটা কি তোর কাকু বা দাদা হয়? কেন ডাকছিস কাকু বা দাদা? ধর আমার সঙ্গে যদি রাস্তায় দেখা হতো, স্যার নই আমি, তোদের স্যার নই, তাহলে আমাকে দাদা কাকু ডাকতি, কাকু একটু সরে বসুন বা কাকু একটু সাইড দিই। সে লোক, আমি তো তোর কাকু নই। তাহলে কেন? বিকজ ইন এক্সটেন্ডেড ওয়ার্ল্ড, আমি যে পরিবেশে বড় হচ্ছি তার বাইরে যে বৃহত্তর পৃথিবী রয়েছে, সেই পৃথিবীটাকেও আসলে আমি যেই পরিবেশে বড় হচ্ছি সেই লেন্সটা দিয়ে দেখছি। আমার পরিবেশে আমাকে শেখানো হয়েছে তোমার থেকে যদি বয়সে অল্প বড় হয় তাকে দাদা বা দিদি বলে সম্বোধন করতে হয়, যদি বয়সে আরেকটু বড় হয় তাহলে সে কাকু হয়, যদি সে আরও বড় হয় তাহলে সে জেঠু হয়, যদি সে আরও বড় হয় তাহলে সে দাদু হয়। তাহলে রেডিলি ইউ নো আ পার্সন, এনি র্যান্ডাম পার্সন, অ্যান্ড ইউ নো হাউ টু অ্যাড্রেস, তুমি জানো তাকে কীভাবে ডাকতে হবে। সো ইয়োর ওয়ে অফ লুকিং অ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ কমপ্লিটলি কন্ট্রোলড বাই দ্য ওয়ে ইউ হ্যাভ ব্রট আপ ইয়োর সেলফ, তুমি যেরকমভাবে বড় হয়েছো। এবং এই ব্রট আপ ইয়োর সেলফ হতে গিয়ে তুমি কী করেছো? ইউ হ্যাভ ইনহেরিটেড সার্টেন কালচারাল ফিচার্স। Now I am talking about all these cultural features are actually connected. Now let me give you another example. আমি বললাম ওজোন লেয়ারের ব্যাপারটা তুই বুঝতে পারলি যে এটাকে যদি আমি ভাঙি তাহলে অনেকগুলো ভাগে ভাঙতে পারি, কিন্তু এই ভাঙাটার আসলে কোনো মানে নেই, কারণ প্রবলেমটা একটাই এবং এই প্রবলেমটার অনেকগুলো ডাইমেনশন রয়েছে যেগুলো ইন্টারকানেক্টেড। সো ইভেন ইফ আ সায়েন্টিস্ট ডিসকভার সামথিং অ্যামেজিং, he cannot make it implemented until and unless state allows that. রাষ্ট্র যদি তোমাকে সেটা ব্যবহার করতে না দেয়, তুমি ব্যবহার করতে পারবে না সেটা, রাইট? এবং ব্যবহার করার জন্যে তোমাকে রাষ্ট্র কখন তোমাকে অ্যালাউ করবে? যখন রাষ্ট্রের সঙ্গে জড়িত অন্যান্য কম্পোনেন্টগুলো এটাতে সহমত হবে। তার মানে ইফ ইউ ব্লেম দ্য লিডার দ্যাট উই হ্যাভ দিস টেকনোলজি অ্যান্ড আওয়ার লিডার ইজ নট অ্যালাউইং ইট, ইট ডাজন্ট মেক এনি সেন্স, বিকজ ইউর লিডার ক্যানট মেক অ্যান ইন্ডিভিজুয়াল ডিসিশন। তোমার নেতা বা ইভেন আমার দেশের প্রধানমন্ত্রী বা আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো সিদ্ধান্ত হঠাৎ করে নিয়ে নিতে পারেন না, তাকে অনেক কিছু ভেবে নিতে হবে। শুধু ভাবা নয়, তারপরে নানা রকমের প্রেশারও থাকবে। ধর যদি এরকম যদি দেখা যায় যে এয়ার কন্ডিশনিং যদি আমি বন্ধ করে দিই তাহলে ওজোন ডিপ্লিশন কমে যাবে, মনে করো একটা আবিষ্কার হলো, তো প্রথমেই আমাদের সাদা চোখে কী মনে হবে যে তাহলে বন্ধ করে দাও, এসির কী প্রয়োজন আছে, দুদিন বাদে এমনি মরে যাবো, এসি চালিও না, এসি বিক্রি করা বন্ধ করে দাও, ব্যান করে দাও। পসিবল? কেন পসিবল না? কারণ এসির ওপরে ডিপেন্ড করে অনেক ধরনের মেশিন আছে, সেগুলো এসি ছাড়া চলবেই না। দ্বিতীয়ত, মোর ইম্পর্টেন্টলি, এসি যারা বানাচ্ছে তারা কোটি কোটি টাকা এটাতে ইনভেস্ট করেছে, দে উইল নট অ্যালাউ। তারা স্টেটকে এটা করতেই দেবে না, এমনভাবে প্রেশার দেবে, বাধ্য হবে সেটা করতে। বোঝাতে পারছি আমি গল্পটা? তার মানে হচ্ছে যে সায়েন্স ইজ নট ইন্ডিপেন্ডেন্ট অফ সোসাইটি, সায়েন্স ইজ নট ইন্ডিপেন্ডেন্ট অফ পলিটিক্স, পলিটিক্স ইজ নট ইন্ডিপেন্ডেন্ট অফ সোসাইটি অ্যান্ড সায়েন্স, এভরিথিং ইজ ইন্টারকানেক্টেড। এই ইন্টারকানেক্টেড ওয়েতে দেখাটার নাম হচ্ছে হোলিজম। সো হোয়াট আই এম টকিং অ্যাবাউট টুডেজ ক্লাস ইজ অন হোলিজম। বোঝাতে পারলাম? বোঝা যাচ্ছে ব্যাপারটা? বারবার আমি ফ্যামিলির উদাহরণে আসছি। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট বেঙ্গলি ফ্যামিলি সিস্টেম, উই হ্যাড জয়েন্ট ফ্যামিলি, রাইট? এখন আর জয়েন্ট ফ্যামিলি নেই, বাট উই হ্যাড জয়েন্ট ফ্যামিলি। ইনফ্যাক্ট ইউ উইল হ্যাভ an entire question on joint family system in India, and also why joint family system has broken down. So this is basically today's class. আমি একটু প্রথম অংশটায় চলে যাই। Yes, so this is basically holism, যেটা আমরা আজকে পড়তে চলেছি। Anyways, let me bring back the question of joint family system. জয়েন্ট ফ্যামিলি সিস্টেম কেন ছিল যদি কেউ প্রশ্ন করে?
একজন ফাংশনালিস্ট যে কিনা যে কোনো ঘটনাকে কার্যকারণভাবে বোঝার চেষ্টা করে, হোয়াট ফাংশন আ জয়েন্ট ফ্যামিলি প্লেস হি অর শি উইল বি ইন্টারেস্টেড ইন, সেটা বোঝার চেষ্টা করবে। সেইটা বোঝার চেষ্টা করতে গেলে সে দেখবে যে আমাদের সমাজটা কীরকম ছিল, হাউ ওয়াজ আওয়ার সোসাইটি when we had joint family system. Our society was basically an agriculture society, কৃষিভিত্তিক সমাজ। এগ্রিকালচার সোসাইটিতে কী লাগে চাষ করার জন্যে? বলো, চাষ করার জন্য কী কী লাগে? এই তুই বল, তোর চারপাশে অনেকটা চাষের জমি আছে, আমি শিওর। কী কী লাগে বল? গোদা গোদা ভাবে বল। জল, তারপর বীজ, চাষি, ভেরি গুড। আর যন্ত্রপাতি, আর আসলটাই বলিস। হ্যাঁ, কীটনাশক। আচ্ছা, জমি লাগবে না? জমি, জল, কীটনাশক, যন্ত্রপাতি, এগুলো কোনোটাই কোনো কাজ করবে না যদি না আমার কাছে শ্রমিক থাকে। ভালো করে ভেবে দেখ, সবগুলো কানেক্টেড। তো জমি আছে, জল নেই, কোনো মানে নেই, চলে যাক। পুরুলিয়ার বহু জায়গায় চাষ হয় না, বা একটা চাষ হয় শুধু বর্ষাকালে একটা চাষ হয়, কোনো সময় হয় না, যদি সেটা এখন পাল্টাচ্ছে স্লোলি, বাট হয় না, সেই লেভেলে হয় না। বর্ধমানকে বলা হয় রাইস, জানা উচিত কী বলা হয় বর্ধমানকে, ধান নিয়ে রাইস বাউল অফ বেঙ্গল, ধানের বাটি। এত ধান ওখানে উৎপাদন হয় যে ওটার নামই বলা হয়, ইনফ্যাক্ট রাইস বাউল অফ ইন্ডিয়া বলে একসময় বলা হতো, নট শিওর, দেখে নিতে হবে। তাহলে এই যে ধর আমার জল আছে, জমি আছে, কীটনাশক আছে, বীজ আছে, কৃষক আছে, তবেই আমি চাষটা করতে পারবো। এর সঙ্গে জয়েন্ট ফ্যামিলির কী সম্পর্ক থাকতে পারে বলে তোদের মনে হয়? ভেরি গুড, ভেরি গুড, দিস ইজ ওয়ান পয়েন্ট, গুড পয়েন্ট, ভেরি গুড। অর্থাৎ যদি ফ্যামিলি ব্রেকডাউন না হয় তাহলে ল্যান্ডটাও ব্রেকডাউন হবে না, ল্যান্ডটা টুকরো টুকরো হবে না। তাহলে একসঙ্গে যদি 1 লক্ষ জমি থাকে তাহলে আমি বেটার চাষ করতে পারবো। ভেরি গুড, দিস পয়েন্ট নাম্বার 1। হোয়াট ক্যান বি পয়েন্ট নাম্বার 2? You can get free labor. যদি আমার চাষ করার জন্য লেবার যদি আমি হায়ার করি, I have to pay them. If I don't have to hire laborers, if I get the labor from my own family, I don't have to pay them. বোঝা যাচ্ছে? So these are the two major factors. There are many other factors, but these are the two major factors that we had joint family system in Bengal. তার মানে হচ্ছে agriculture, which is an economic aspect of a society, is not independent of family. Rather, it is very much connected with family. বোঝাতে পারছি আমি? তার মানে হচ্ছে if you try to understand agriculture without understanding the family, your understanding would be partial, would be incomplete. বোঝা যাচ্ছে? খুব সহজ আরেকটা আমি উদাহরণ দিচ্ছি। নাও imagine a steering, গাড়ির steering. Imagine a wheel, imagine a car seat, imagine a car engine, imagine a bonnet. এগুলোকে আলাদা আলাদাভাবে doesn't make any sense. No, it doesn't. It can only function when they are integrated with each other in a proper way. যদি ইমপ্রপার ওয়েতে ইন্টিগ্রেটেড থাকে তাহলেও গাড়িটা চলবে না। এই যে আমি বোঝার চেষ্টা করছি হাউ সোসাইটি অ্যান্ড ডিফারেন্ট সোশ্যাল কম্পোনেন্টস আর অ্যাকচুয়ালি ইন্টিগ্রেটেড উইথ ইচ আদার, ইট ইজ অলসো উই আর টকিং অ্যাবাউট হোলিজম, or holistically we are trying to understand things holistically. This approach of understanding different social systems and their performances and their interconnections is also known as systems theory or functionalism. Therefore, in this class handout, আমি লিঙ্কটা তোদের সঙ্গে শেয়ার করে দেবো। In this class handout, I have divided holism in terms of understanding what is holism, what is the anthropological sense of holism,
how you can use holism as a research strategy, গবেষণা করার ক্ষেত্রে how can you use holism. Then another major aspect is functionalism as holism. So when you talk about functionalism, you also talk about holism. অর্থাৎ যখন নাকি তুমি বোঝার চেষ্টা করছো how a society is functioning or how a society is maintaining itself, একটা সমাজ নিজেকে নিজের জায়গায় কী করে মেনটেইন করছে, you are actually talking about holism. So education system, for example, education system, political system, economic system, যদি আমি এরকমভাবে ভাবার চেষ্টা করি, and all these systems do have their subsystems, এর নিচেও অনেকগুলো সাবসিস্টেম রয়েছে, these are all integrated. And once you start understanding how they are integrated with each other, you also start understanding how a society functions. একটা সমাজ কীভাবে দাঁড়িয়ে থাকে, কীভাবে তার জায়গায় দাঁড়িয়ে থাকে। কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, এবার আমরা একটুখানি ডেফিনিশনের জায়গাটা দেখি। হোলিজম একটা শব্দ থেকে আসছে, দ্যাট ইজ কল্ড গ্রিক হোলেস, যেটার মানে হচ্ছে টোটাল বা সম্পূর্ণ। এটার আইডিয়াটা কি? এটার আইডিয়া হচ্ছে দ্য অল দ্য প্রপার্টিজ অফ আ গিভেন সিস্টেম, একটা কোনো সিস্টেমের সমস্ত প্রপার্টিগুলো, সেটা ফিজিক্যাল প্রপার্টি হতে পারে, বায়োলজিক্যাল প্রপার্টি হতে পারে, কেমিক্যাল প্রপার্টি হতে পারে, সোশ্যাল প্রপার্টি হতে পারে, ইকোনমিক, মেন্টাল, লিঙ্গুইস্টিক্স এটসেট্রা, ক্যান নট বি ডিটারমাইন্ড অর এক্সপ্লেইন বাই ইটস কম্পোনেন্ট পার্টস অ্যালোন। একটা কোনো পার্ট ধরে তুমি এটাকে ব্যাখ্যা করতে পারবে না। Instead, the system as a whole determines in an important way how parts behave. In fact, এই গোটা সিস্টেমটাকে ধরে তবেই তুমি বুঝতে পারবে যে প্রত্যেকটা পার্ট ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে আলাদা আলাদাভাবে কী করে ফাংশন করে। So when you see someone is performing an apparently irrational ritual, even you take the example of our society, আমাদের সমাজে, মানে আমি যদি আমার কলেজের সমাজের কথাটাই বলি, if we imagine that our college is a society, then in this society who are the highest educated persons? The professors, right? এই প্রফেসরদের মধ্যে কারোর হাতে তুমি দেখতে পেলে বিপত্তারিণীর তাগা পড়ে এসছে, দেখতেই পারো, আমার নেই বলে কারোর থাকবে না তার কোনো মানে নেই। কারোর হাতে তুমি দেখলে যে 5 আঙুলে 10টা আংটি সে পড়ে আছে, এবং সে হয়তো ফিজিক্সের প্রফেসর। একটা ধারা হচ্ছে যে তুমি বলবে যে এই কি ফালতু লোক রে ভাই, এ তো নিজে যা বলে নিজে তা প্র্যাকটিস করে, নিজে বলে যে ব্যাপারটা হচ্ছে কার্যকারণগতভাবে তোমায় বুঝতে হবে এক্সেট্রা, সে ল্যাবে গিয়ে প্র্যাকটিস করায়, সব কিছু করায়, এদিকে সে ভাগ্যে বিশ্বাস করে, এবং সে বিশ্বাস করে যে বিপত্তারিণীর তাগা পড়লে পরে তার বিপদ হবে না, হুইচ ইজ আটার ননসেন্স, তাই তো? আরেকটা অ্যাঙ্গেল এটাও হতে পারে দ্যাট ইট হেল্পস হিম টু রিডিউস হিজ ডেইলি অ্যাংজাইটিস। এটা হতে পারে যে তার অ্যাংজাইটি এটা হলে পরে কম হবে, এটা পড়লে পরে তার অ্যাংজাইটি লেভেল কম থাকে, সেই জন্য সে পড়ে, সে নিজেও হয়তো কনসিয়াস নয়। তার মানে হচ্ছে when you see something, when you see a manifestation of a society, of a culture, you should not see it from a single line alone. অর্থাৎ একটা লোক সে অত্যন্ত র্যাশনাল হওয়ার পরেও তার মনের ভেতরে এই ইমোশনাল জায়গা থাকতেই পারে, যে কারণে সে এটা করে আসছে। অবভিয়াসলি আমি কখনোই এটাকে সাপোর্ট করছি না, আমি কখনোই বলছি না তোরা সবাই কাল থেকে তাগা পড়ে আয়, ডেফিনেটলি নয়। ইনফ্যাক্ট বললে হয়তো আমি বলবো যে কেন পড়েছিস, কিন্তু যদি কেউ পড়ে এবং যদি সেখানে তাকে কোনোভাবে সেটাকে হেল্প করে, তোকে এটা বুঝতে হবে দ্যাট দিস ইজ পার্ট অফ দ্য সোশ্যাল সিস্টেম অ্যান্ড হাউ দিস পার্ট ইজ অ্যাকচুয়ালি প্লেয়িং আ ফাংশনাল রোল ইন হিজ লাইফ অ্যাজ এ মেম্বার অফ দ্যাট পার্টিকুলার সোসাইটি। সেই সমাজের একজন সদস্য হিসেবে তার জীবনে ওটার একটা আসলে ভূমিকা রয়েছে। ইট হ্যাজ এ হিউজ রোল ইন হিজ লাইফ অ্যান্ড দ্যাটস ওয়াই দ্যাট পার্সন ইজ ভেরি দ্যাট। ব্যাপারটা বোঝাতে পারছি? সো এভরি কম্পোনেন্ট অফ এ সোসাইটি ইজ কানেক্টেড। নাও অ্যানথ্রোপোলজিক্যাল সেন্সে হোলিজম কখন থেকে আসতে শুরু করলো? অ্যানথ্রোপোলজিক্যাল সেন্সে হোলিজম আসতে শুরু করলো যে একটা খুব বড় ডিবেট ছিল যে অ্যানথ্রোপোলজিকে হোলিস্টিক্যালি দেখা যাবে কি না, ওয়েদার উই শুড কনসিডার অ্যানথ্রোপোলজি অ্যাজ এ হোলিস্টিক ডিসিপ্লিন অর নট। একটা জিনিস মাথায় রাখবে, সমসাময়িক সময় ইন প্রেজেন্ট টাইম হোলিজম প্র্যাকটিস করা খুব ডিফিকাল্ট হয়ে গেছে।
Why? Primarily because anthropological subfields have become so specialized, এত স্পেশালাইজড হয়ে গেছে যে একজন রিসার্চারের সঙ্গে আরেকজন রিসার্চারের রিসার্চ এরিয়া এত ডিফারেন্ট হয়ে গেছে, দুটোকে ব্রিজ করা খুব মুশকিল। কিন্তু তারপরেও এমন কিছু ফিল্ড আছে যেখানে হোলিজম থাকবেই, যেমন ফর এক্সাম্পল দ্য ইস্যু অফ হেলথ। When you talk about health, it is neither fully biological, it is not fully social. It's a combination of biology and social. And it has something to do with past life as well. সেখানকার কালচার, তার হেরিটেজ তার সঙ্গেও কানেক্টেড। তার মানে হচ্ছে তুমি যে পরিবেশে, তোমরা দুজন যে পরিবেশে থাকছো, তাতে তোমাদের যে ধরনের রোগ হওয়ার সম্ভাবনা আছে, আরেকটা লোক যে ওই খালধারে থাকছে, সামনে একটা খাল আছে, তার পাশে বস্তি আছে, তার যে ধরনের রোগ হওয়ার সম্ভাবনা তার মধ্যে অনেক তফাৎ আছে। এবং এই তফাৎটা বায়োলজিক্যাল নয়, এই তফাৎটা অনেকাংশেই কালচারাল। সো হিয়ার কামস দ্য ইউজ অফ হোলিজম, ওয়ের ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড a problem, a social problem, by using both biology and culture and lifestyle and economic situation and policy, সঙ্গে পলিসিরও সম্পর্ক রয়েছে। সেইখানটায় কতটা আদৌ পলিসি ইন্টারভেনশন হচ্ছে কি, হ্যাঁ, এবং সেই জিনিসটা কিন্তু একই সঙ্গে আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। না, ইফ উই স্টে অ্যাট আ, যেরকম জায়গায় তোরা থাকিস, একটা গুড হাউস, গুড কন্ডিশন হাউস, you may have air conditioned house, you may take car to commute, তুই গাড়িতে করে এখান থেকে ওখানে যাচ্ছিস, you may use lift, যেটা আমাদের কলেজেও আছে, in order to climb up, avoiding staircase। তার ফলে তোর কী ধরনের রোগ হতে পারে? You can become obese, তোর obesity হতে পারে, you can have diabetes, right? On the other hand, a person staying in near the canal will not have that money, তার অত টাকা নেই, সে নন এয়ার কন্ডিশন ঘরে থাকছে, সে প্রত্যেকদিন প্রচণ্ড শারীরিক পরিশ্রম করছে, সে ঘেমে নেই অস্থির হয়ে যাচ্ছে, তারপরেও সে ফিজিক্যাল লেবারটা দিয়েই তাকে আর্ন করতে হচ্ছে। সো হি মাইট ফল ইন টার্মস অফ পেটের প্রবলেম, স্টমাক আপসেট হতে পারে তার। ওয়াই? বিকজ হি ডাজন্ট হ্যাভ অ্যাক্সেস টু সেফ ড্রিঙ্কিং ওয়াটার, হি ডাজন্ট হ্যাভ অ্যাক্সেস টু গুড ক্লিন টয়লেট হুইচ ইউ হ্যাভ। তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন তোদের থেকে বেশি হতে পারে, বুঝতে পারছে? সো দিজ আর লাইফস্টাইল প্রবলেমস, বোঝা যাচ্ছে? অ্যান্ড দিস প্রবলেমস ক্যানট বি অ্যাড্রেসড বাই আন্ডারস্ট্যান্ডিং বায়োলজি অ্যালোন। যেটা আমাদের দেখে মনে হয় ডিজিজ, অসুস্থতা, এগুলো আসলে বায়োলজিক্যাল ফেনোমেনা। দিজ আর নট টোটালি বায়োলজিক্যাল ফেনোমেনা, দিজ আর বোথ বায়োলজিক্যাল অ্যান্ড সোশ্যাল কালচারাল ফেনোমেনা। ব্যাপারটা বোঝাতে পারছি? সো দিস ইজ হাউ ইউ আর সাপোজ টু ইউজ হোলিজম। এখানে কি বলা হচ্ছে? দ্য সাপোর্টার্স অফ হোলিস্টিক ক্যাম্প, যারা হোলিজমকে বিশ্বাস করে, তারা দুটো সেন্সে এটাকে ব্যবহার করার চেষ্টা করছে। ফার্স্ট অফ অল, দ্যাট অ্যানথ্রোপোলজি ইজ স্টাডিং হিউম্যান বিংস অ্যাক্রস টাইম অ্যান্ড প্লেসেস উইথ অল ডাইমেনশন অফ হিউম্যানিটি। অর্থাৎ অ্যানথ্রোপোলজি ডিসিপ্লিনটাই হোলিস্টিক, কারণ এটা সমস্ত ধরনের বিষয় নিয়ে রিসার্চ করতে অভ্যস্ত। কী কী সেগুলো তার ছোটো ছোটো করে ভেঙে ভেঙে বলা আছে। ইভলিউশনারি, biophysical, socio-political, economic, cultural, psychological, etc. Further, many academic programs following the approach taken four-field approach, যেটার মধ্যে কী কী থাকছে? ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি, আর্কিওলজি, লিঙ্গুইস্টিক্স অ্যান্ড কালচারাল অ্যানথ্রোপোলজি। অর্থাৎ অ্যানথ্রোপোলজি অ্যাজ এ ডিসিপ্লিনই হোলিস্টিক বলে যারা হোলিজমের ক্যাম্পে বিলং করে, তারা এটাকে এমফাসাইজ দেওয়ার চেষ্টা করছে। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। রাদার দেন ফোকাসিং অন এ সিঙ্গেল অ্যাসপেক্ট অফ বিং হিউম্যান সাচ অ্যাজ হিস্ট্রি অর বায়োলজি, অ্যানথ্রোপোলজি ইজ ডিস্টিংক্ট ইন ইটস হোলিজম। কেন? দিস সাবডিসিপ্লিনস, যে সাবডিসিপ্লিনগুলোর কথা আমরা বললাম, প্রোভাইড দ্য বেসিস ফর হোলিস্টিক অ্যাপ্রোচ। এটা হচ্ছে এক নম্বর কারণ। সাবডিসিপ্লিনগুলো কী কী? বায়োলজিক্যাল আর ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি, আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি, সোশ্যাল কালচারাল অ্যানথ্রোপোলজি অ্যান্ড লিঙ্গুইস্টিক্স অ্যানথ্রোপোলজি। And an anthropologist is supposed to know all these four dimensions of anthropology, so that when he or she formulates a research question, he will have a better understanding of how different components of society or living or being human is interacting with each other. Let me give you another example from my own fieldwork. I was doing an assessment in Manipur. Manipur, tomra jano, in Northeast India. So I was staying there for months in villages of Manipur.
সেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ব্রট আ ইন্টারেস্টিং স্কিম। সেই স্কিমটা কি? দ্যাট স্কিম ওয়াজ টু ডিস্ট্রিবিউট পিগলেটস, শুকরের ছানা ফ্রিতে সেখানকার ট্রাইবাল লোকদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়েছিল। দিস ভ্যারাইটি অফ পিগ ইজ নোন অ্যাজ এলিফেন্ট পিগ। ওয়াই ইট ইজ নোন অ্যাজ এলিফেন্ট পিগ? বিকজ ইট গ্রোজ ভেরি বিগ, খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। এখন ওইখানকার পরিবারের লোকজনের যা ইনকাম, সেখানে যদি একটা ফ্যামিলি যদি শুকর অ্যাফোর্ড করতে পারে, সে যদি ঠিকঠাক প্রাইসে ওই পর্কটাকে বিক্রি করতে পারে মার্কেটে, নর্থ ইস্টে পর্কের ভালো চাহিদা আছে, তাহলে রাতারাতি তার অনেকটাই ইকোনমিক ইমপ্রুভমেন্ট ঘটবে এবং এই শুকরগুলো আরও ছানা হবে, তাদের ছানা হবে, তাদের ছানা হবে। সো দে উইল ক্লাইম্ব আপ দ্য পভার্টি ট্র্যাপ। পভার্টি ট্র্যাপ কাকে বলে ছোট্ট করে বলছি, পরে আমরা বড় করে বলবো। যে ধর আমার আজকে যা ইনকাম এক্সপেক্টেড যে আমার কালকে আজকের থেকে বেশি ইনকাম হবে, যদি উল্টোটা হয় তাহলে আমি ট্র্যাপে পড়ে গেছি। তাহলে আমি যত দিন যাবে আমার ইনকাম কমবে এবং আমি গরিব হতে থাকবো। এটা দুভাবে হতে পারে। এক হচ্ছে প্রাইস রাইস প্রচণ্ড হলো, আমার ইনকাম সেই পরিমাণে বাড়লো না। আর দুই হচ্ছে আমার ফ্যামিলিতে একটা প্রবল সমস্যা সৃষ্টি করলো। মনে করো আজকে আমার পরিবারে কারো হঠাৎ ক্যান্সার ধরা পড়ে, তাহলে আমার অনেক টাকা খরচ হয়ে যাবে। আমার ইনকাম যতই বাড়ো টাকা আমি সেটার সঙ্গে কোপ আপ নাও করতে পারি। বোঝা যাচ্ছে? সেই জন্য ইউ হ্যাভ টু হ্যাভ হেলথ ইন্স্যুরেন্স। সেই জন্য আমাদের ইন্স্যুরেন্সে যাওয়া উচিত, সেটা অন্য প্রশ্ন। তো এই পভার্টি ট্র্যাপ থেকে আমি তাকে বার করে আনতে পারি। তার মানে তার আজকে যা ইনকাম কালকে বাড়বে, পরশু বাড়বে, তরশু বাড়বে, এবং সে যদি আমি ইনকাম একটা গ্রাফ কল্পনা করি, তাহলে গ্রাফটা ধীরে 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 উঠবে, ফল করবে না, রাইট? এই উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে। বুঝতেই পারছি ইটস এ গুড স্কিম। সো আমার টাস্ক ছিল সেখানে অ্যাসেসমেন্ট করা যে কাদের দিতে হবে, কীভাবে দিতে হবে, কেন দিতে হবে, কাকে কেন বাদ দেবো, কাকে পরের স্কিম পরের বছরে দেবো, এই কাজগুলো করার আমার দায়িত্ব ছিল। আই ওয়াজ ডুইং ইট। সো দেন আই কেম ব্যাক। ওখানে প্রজেক্টটি ইমপ্লিমেন্টেড হয়ে গেছে। আই কেম ব্যাক উইথ আ ডিফারেন্ট প্রজেক্ট। 2-3 বছর পরে ওখান থেকে একটা ফোন আসে। আই ওয়াজ ওয়ার্কিং অ্যাট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ক্যালকাটা, IIM জোকাজিনগর। সেখানে একটা ফোন আসে যে ওখানকার বাচ্চাদের মধ্যে সিভিয়ার ম্যালনিউট্রিশনের প্রবলেম আছে। So they wanted us to inspect because we already need some work there. We had prior experience. So I went there to find out very substantive changes has happened in those villages. অনেক পরিবর্তন হয়ে গেছে গ্রামে 2-3 বছরের মধ্যে। ধর যার কাঁচা বাড়ি ছিল তার পাকা বাড়ি হয়েছে, যার পাকা বাড়ি ছিল তার বাড়িতে টিভি ঢুকেছে, যার বাড়িতে টিভি ছিল তার বাড়িতে ফ্রিজ ঢুকেছে, যার বাড়িতে টিভি ফ্রিজ ছিল তার বাড়িতে মোটর বাইক ঢুকেছে। সো দে হ্যাভ আর্নড আ লট অফ মানি। কিন্তু সেখানে বাচ্চাদের প্রবলেমটা কেন? দ্যাট ওয়াজ দ্য কোয়েশ্চেন। সো উই ফাউন্ড আউট ইনভেস্টিগেশন করতে গিয়ে, যেহেতু লোকজনের ইনকাম বাড়তে শুরু করলো শুয়োর থেকে, তার ফলে ওদের আগের যে লাইভলিহুড অ্যাসেটসগুলো ছিল, যেমন ধর গরু, মুরগি, এগুলো ওরা ধীরে 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 বেঁচে দিতে শুরু করেছে। কারণ ওখান থেকে যা ইনকাম হয় তার কোনো মানে নেই। আর 2 নম্বর প্রবলেম হচ্ছে যে এলিফ্যান্ট ভ্যারাইটি অফ পিগস ডিম্যান্ড আ লট অফ অ্যাটেনশন। অনেক সময় দিতে হবে হচ্ছে। আবার নতুন করে গরু বাছারের পেছনে সময় দেওয়ার মতো সময় নেই। তোর বাড়িতে কি গরু টরু আছে? চেনা জানা কারোর বাড়িতে আছে? গেলে দেখবি প্রচুর আছে, তুই জানিস, মামার বাড়িতে আছে। জিজ্ঞেস করবি, অনেক সময় দিতে হয়। একটা গরু পোষার জন্য তোকে অনেকটা টাইম ইনভেস্ট করতে হয়, তার অনেক যত্ন করতে হয়। তারা সেটা করতে পারছিল না, সেই জন্য গরু বেচে দিয়েছে। গরু যেই না বেচে দিয়েছে, বাচ্চাদের মিল্ক ইনটেক কমে গেছে, বুঝতে পেরেছিস? যে না মিল্ক ইনটেক কমে গেছে, অন্যান্য ফুডের সাপ্লিমেন্ট তো দুম করে পাল্টে যায়নি। এই প্রবলেমটা ওখানে অ্যারাইজ করছে। তাহলে ভালো করে ভেবে দেখ, একটা ইকোনমিক আপলিফমেন্টের জন্য এক ধরনের সাপ্লিমেন্ট দেওয়া হয়েছে, কে জানতো যে সেটা অন্য একটা জায়গায় গিয়ে এরকমভাবে অ্যাফেক্ট করবে? ডেফিনেটলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জানতো না, আমরা তো জানতামই না, কেউ জানতো না, কেউ ভাবতেই পারে না। সো এভরিথিং ইন এ সোসাইটি ইজ অ্যাকচুয়ালি কানেক্টেড। এবারে কেউ প্রশ্ন করতে পারে যে তাহলে ওদের যে এক্সট্রা ইনকামটা হচ্ছিল, সেই ইনকামটা দিয়ে ওরা বাচ্চাগুলোকে ভালো খাওয়াচ্ছিল না? Now this is again the question of culture. They don't have that cultural practice. They are unaware about how to invest money in order to make themselves better in terms of health. Health wise নিজেকে কী করে বেটার করতে তার সে সম্পর্কে তাদের জ্ঞান নেই। সিমিলার থিং হ্যাপেন্ড ইন ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গে 2008 সালে, ইফ আই এম নট রং, শালবনিতে একটা বিশাল বড় স্টিল ফ্যাক্টরির জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে, ল্যান্ড অ্যাকুইজিশন করা হয়েছে শালবনি। হিউজ জিন্দাল স্টিল ওয়ার্ক, 4000 একর্স অফ ল্যান্ড। যাদের জমি ছিল ওখানে, তারা প্রত্যেকে কম্পেনসেশন পেয়েছে?
এই কম্পেনসেশনের টাকাটা কীভাবে খরচ করতে হয় সে সম্পর্কে দে হ্যাভ নো আইডিয়া। বিকজ দে ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, দে হ্যাভ ইনভেস্টেড ইন ভেরি ব্যাড ওয়েজ। কীরকম? ধর আমার নিজের ফিল্ড ওয়ার্ক করা আছে, স্টেট এরকম হয়েছে যে যেই না একটা লোক টাকা পেয়েছে, সঙ্গে সঙ্গে হয়তো তার মেয়েকে সে বিয়ে দিয়েছিল, কিছু ডাউরি বাকি ছিল, পণের টাকা বা পণ তো এখনও আছে। আমরা মানে যতই পণ প্রথা বিলোপ করার একটা চেষ্টা হোক, কারণ স্টিল দেয়ার, ইটস ভেরি ডিফিকাল্ট টু ইরেজ আ সোশ্যাল প্র্যাকটিস ওভার নাইট। একটা সামাজিক ব্যবস্থাকে দুম করে পাল্টে দেওয়া যায় না। সো যেই না বিয়ে হয়েছে, মেয়ের বাড়ি থেকে চাপ দিয়েছে, এই বিয়ে হয়েছে মানে সরি, যেই না টাকা পেয়েছে, মেয়ের বাড়ি থেকে চাপ দিয়েছে, এই ওখান থেকে একটু টাকা নিয়েছো, বেচারা খরচ হয়ে গেছে। যেই না টাকা পেয়েছে, ছোটো ছেলের মনে হয়েছে যে আমি ব্যবসা করবো, আমার টাকা দাও বাবা। বড়ো ছেলের মনে হচ্ছে আমি ব্যবসা করবো, আমাকে টাকা দাও। তার সাথে চিটফান্ড ঢুকেছে, সারদা নারদা, ওরা টাকা নিয়ে চলে গেছে। আর যেটা কিনেছে, লোকজন জমিয়ে মোটর বাইক কিনেছে। সবার বাড়িতে মোটর বাইক, কিন্তু সেগুলো চলে না। কেন চলে না? কারণ তেল কেনার পয়সা নেই। আমি এই উদাহরণটা এই কারণেই দিলাম, এভরিথিং ইন এ সোসাইটি হ্যাজ ইটস ইম্প্যাক্ট অন আদার থিংস অফ এ সোসাইটি। এটা সবচেয়ে ভালো বোঝা যায় ওয়েন সাডেনলি সাডেন চেঞ্জেস হ্যাপেন্স, যখন নাকি অল অফ এ সাডেন সমাজের মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। ঠিক আছে? দ্যাট ইজ ওয়াই উই নিড আ হোলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং অফ এ সোসাইটি বিফোর টেকিং আপ এনি প্রজেক্ট, যেটা আমাদের দেশে কোনোদিনই হয় না। আমাদের দেশে যখন কোনো প্রজেক্ট ইমপ্লিমেন্ট করার জন্য নেওয়া হয়, সেটা বাঁধ বানানো হোক, রাস্তা বানানো হোক, সেটা কোনো ডেভেলপমেন্ট প্রোগ্রাম হোক, সেটা যাই হোক না কেন, সেটার এই লেভেলের অ্যাসেসমেন্ট করা হয় না। দ্যাট আ সোসাইটিজ ইকোনমি, হাউ আ সোসাইটিজ ইকোনমি ইজ কানেক্টেড উইথ আদার পার্টস অফ দ্য সোসাইটি, এগুলো ভাবাই হয় না। আমাদের দেশে ইকোনমি বলতে একটা আলাদা সেক্টর হিসেবে ভাবা হয়, এবং এরকম ভাবা হয় যে লোকের হাতে যদি টাকা আসে তাহলে লোকে অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে, তার অটোমেটিক্যালি অবস্থার পরিবর্তন হবে, হুইচ মে নট বি দ্য কেস। সেটা বারবার চোখের সামনে উদাহরণ আসছে, তারপরেও কিছু করা যাচ্ছে না। ওয়াই? বিকজ উই ডোন্ট হ্যাভ এনি হোলিস্টিক আইডিয়া। সো দিস ইজ ওয়্যার হোলিজম অ্যাজ এ রিসার্চ স্ট্র্যাটেজি ইজ ইম্পর্টেন্ট। হোলিজম is seen as a research strategy that separates cultural anthropology from other disciplines. Cultural anthropology একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে হোলিজম, যেটা কালচারাল অ্যানথ্রোপোলজিকে অন্যান্য ডিসিপ্লিনের থেকে ভীষণভাবে আলাদা করে দিয়েছে, ভীষণভাবে। কীরকম? হোলিজম ইজ দ্য রিসার্চ ফর সিস্টেম্যাটিক রিলেশনশিপ বিটুইন টু অর মোর ফেনোমেনা। দুই বা ততোধিক ঘটনার সঙ্গে কী ধরনের সম্পর্ক রয়েছে, কী ধরনের আন্তঃক্রিয়া চলছে, সেইটা বুঝতে কাজে লাগছে। ওয়ান অফ দ্য অ্যাডভান্টেজেস হিয়ার আই ওয়াজ aiming to come. One of the advantages of lengthy periods of field work and participant observation is that anthropologists can begin to see relationships between different aspects of culture. এই সম্পর্কগুলো বোঝাটা খুব জরুরি। How economy is connected with religion, how economy is connected with family, how economy is connected with health, how health is connected with economy. হ্যাঁ, এই সম্পর্কগুলো বোঝার জন্য ইউ নিড কনসিডারেবল লং পিরিয়ড অফ ফিল্ড ওয়ার্ক, যেটা অ্যানথ্রোপোলজিস্টরা করেন। অ্যানথ্রোপোলজিস্টরা সাধারণত যখন নাকি কোনো ফিল্ডে যান, তখন তারা বহুদিন সেখানে থাকেন এবং সেখানে থেকে সেখানকার লোকজনদের সম্পর্কে বোঝার চেষ্টা করেন। অ্যান্ড দে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইভেন মাইনিউট ডিটেলস অফ এ কালচারাল প্র্যাকটিস। মাইনিউট ডিটেল, যেটা অ্যাপারেন্টলি তোর মনে হবে যে কোনো মানেই হয় না এটাকে দেখার, দ্যাট অলসো হ্যাজ সার্টেন রোল ইন সোসাইটি। সো এইখানে সেটাই বলা হচ্ছে, দ্য হোলিস্টিক অ্যাপ্রোচ উইল অ্যালাউ ইউ টু আন্ডারস্ট্যান্ড হাউ ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ এ সোসাইটি ইজ অ্যাকচুয়ালি ইন্টারকানেক্টেড। ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে ফাংশনালিজম অ্যান্ড হোলিজম। সেইখানটা বলতে গেলে খুব ছোট করে, আমি এটা অলরেডি বলা হয়েছে, সেটা হচ্ছে ফাংশনালিজম সিজ এনি অ্যাসপেক্ট অফ সোসাইটি অ্যাজ হ্যাভিং সার্টেন ফাংশন। তোমার চারপাশে যা ঘটছে তার কোনো না কোনো কাজ আছে, তার কোনো না কোনো ফাংশনাল রোল আছে, সেই রোলটা আছে বলেই এই ফাংশনটা প্লে করছে। বোঝা যাচ্ছে? সেইটাকে বোঝার জন্যে ইউ নিড আ প্রপার অ্যান্ড হোলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং অফ এ সোসাইটি। সো আ ফাংশনাল an anthropologist who is using functional paradigm will also use holism, will also try to understand how different components of a society is connected. সো ফর এক্সাম্পল, তুই যদি ভাবিস যে পশ্চিমবঙ্গে হঠাৎ করেই কমিউনাল ইনসিডেন্টের সংখ্যা অনেক বেড়ে গেছে, তোরা জানিস সেটা, নতুন করে বলার কিছু অপেক্ষা রাখে না, বহু জায়গায় কমিউনাল ইস্যুস হচ্ছে, তাহলে এই কমিউনাল ইস্যুসগুলো কি ইন্ডিপেন্ডেন্ট? এগুলোর সঙ্গে কি রাজনীতির কোনো সম্পর্ক নেই?
এগুলোর সঙ্গে কি অর্থনীতির কোনো সম্পর্ক নেই? এগুলোর সঙ্গে কি রাইজিং আনএমপ্লয়মেন্টের কোনো সম্পর্ক নেই? আছে। এই প্রত্যেকটাই আসলে কানেক্টেড এবং এই প্রত্যেকটারই কোনো না কোনো ফাংশন আছে। সো ওয়েন ফাংশনালিস্ট উইল স্টাডি আ কালচার, হি অর শি উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হাউ ডিফারেন্ট কম্পোনেন্টস অফ এ সোসাইটি ইজ প্লেইং ইটস ওন রোল। আলাদা আলাদা ভূমিকা তারা কীভাবে পালন করছে, সো দ্যাট আ সোসাইটি ক্যান সাস্টেইন ইটসেলফ ইন ইটস প্রেজেন্ট স্টেট অফ কন্ডিশন। তার এখনকার অবস্থায় একটা সমাজ নিজেকে কী করে ধরে রাখছে সেইটা বুঝতে থাকে। ঠিক আছে, আজকে এইটুকুই থাক। কোনো প্রশ্ন আছে? কিছু বুঝতে পারিস নি আজকের আলোচনায়? কোনো কনফিউশন লাগছে?